আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো চলে এলাম আমি আমার নতুন একটা প্রতিবেদন নিয়ে, আহ, যেটা আজকে সকাল থেকেই খুব চর্চায় আছে বলা যায়। সব জায়গায় প্রত্যেকটা নিউজ চ্যানেল কভার করছে এই বিষয়টাকে, এবং আমিও ভাবলাম যে ভিডিও বানানোই উচিত, কারণ এত বড় একটা ঘটনা ঘটে গেছে। আহ, মানে দিল্লি ব্লাস্টের এত ব্যাড নিউজের পরে এরকম একটা ভালো খবর, যেখানে এরকম টাইপের একটা ইলেকশন রেজাল্ট দেখতে পাবো আমরা আমরা তো কেউ কল্পনাই করিনি। মানে যেরকম যা এক্সিট পোল হয়েছিল তার থেকে অনেক অনেক ভালো রেজাল্ট হয়েছে। এবং তো সেটা নিয়েই চর্চা করব, এবং এর কতটা কি প্রভাব বাংলাতে পড়ছে সেটাও বলবো আপনাদেরকে। তো আমি রুদ্র, আপনারা দেখছেন ভয়েস অফ রুদ্র। আমি শুরু করছি আমার প্রতিবেদন। তো বেসিক্যালি যেই জিনিসটা নিয়ে আমি কথা বলবো, সেটা বেসিক্যালি আজকের রেজাল্টে কিন্তু আমরা সবাই দেখতে পেয়েছি যে কী রেজাল্ট হয়েছে। বিহারে বেসিক্যালি চারটে দল মেন স্ট্রিম ইলেকশন লড়ছে। এবার এই চারটে দলের মধ্যে কে কে রয়েছে? এই চারটে দলের মধ্যে রয়েছে মহাগঠবন্ধনে রয়েছে কংগ্রেস এবং আরজেডি, এবং আর যে দুটো দল রয়েছে তারাও কিন্তু নিজেদের মধ্যে জোটের মধ্যে রয়েছে, যেমন জেডিইউ রয়েছে এবং বিজেপি রয়েছে। এছাড়া যে নতুন একটা দলকে আমরা দেখতে পেয়েছি, সে কিন্তু প্রশান্ত কিশোরের দল, এবং প্রশান্ত কিশোরের দল কিন্তু আমরা দেখেছি একটাও সিট জিততেনি। তাহলে উনি যে 240 কোটি টাকা বা 200 কোটি টাকা পশ্চিমবঙ্গ থেকে আর্ন করে, বা মমতা ব্যানার্জির বা দিদির কাছ থেকে আর্ন করে উনি যে টাকাটা ওখানে ইনভেস্ট করেছিলেন বিহারে, ওটা কিন্তু ওনাকে কোনো প্রফিটেবিলিটি বা লাভ দিতে পারেনি। তো এই হচ্ছে এখনও অবধি আপডেট। তো এবার সিটের সংখ্যায় চলে আসি। যদি সিটের সংখ্যায় আসি, তাহলে সব এক্সিট পোল বা সব ভোটার কিন্তু এটাই দেখিয়েছিল যে ওই 100 থেকে 110টা বা 120টা মতো কিন্তু ফিগার হচ্ছে এনডিএর, এবং ম্যাক্স টু ম্যাক্স 135টা অবধি এনডিএ যেতে পারে। এগুলো ভোটাররা দেখিয়েছিল এবং এক্সিট পোলগুলো দেখিয়েছিল। আর আরজেডি বা কংগ্রেসের যে মহাগঠবন্ধন আছে, তারা কিন্তু 100 থেকে 110টা মতো সিট পেতে পারে, আর বাকি অন্যরা পেতে পারে। তো এইটা হচ্ছিল মানে পুরো ছিল, মানে পুরো কমপ্লিট ডেটা ছিল আমাদের। তো এখানে কিন্তু আমরা দেখছিলাম যে প্রায় যেখানে যেই ভোটাররা দেখাচ্ছিল যে যেখানে জেডিইউ এবং বিজেপির জোট 125টা অবধি পাচ্ছে, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে আরজেডি এবং কংগ্রেসের জোট কিন্তু 100 থেকে 110টা অবধি পাচ্ছে, এবং বাকি যে 10টা সিট আরও বেশি রয়েছে, 10টা বা ওই রকম 7টা মতো সিট, ওটা কিন্তু আমাদের প্রশান্ত কিশোরের পার্টি পাচ্ছে। কিন্তু আলটিমেটলি রেজাল্টে কিন্তু আমরা দেখতে পেলাম যে একজন সত্যিকারের রিয়েল লাইফ পলিটিশিয়ান হওয়া, এবং পলিটিশিয়ানদের মানে পলিটিক্যাল কী বলবো, ইলেকশনের পটভূমিটাকে তৈরি করা, বা পলিটিক্যাল অ্যানালিস্ট হওয়া, দুটোর মধ্যে কিন্তু আকাশ এবং পাতাল ফারাক আছে। মানে একটা মানুষ ভালো পলিটিক্যাল অ্যানালিস্ট হওয়া মানেই এটা নয় যে সে ভালো পলিটিক্যাল ফিগার বা সে ভালো রাজনীতিবিদ। ভালো রাজনীতিবিদ হতে গেলে এটা আবশ্যক নয় যে ভালো পলিটিক্যাল অ্যানালিস্ট হওয়া দরকার আছে। ঠিক আছে? তো এর সাথে এর কোনো কানেকশন নেই, আমরা তার প্রমাণ পেলাম। তার কারণ প্রশান্ত কিশোর কিন্তু বা পিকে কিন্তু পশ্চিমবঙ্গে খুব ভালো পলিটিক্যাল বা রাজনৈতিক অ্যানালিস্ট হিসাবে প্রমাণিত হয়েছে মমতা ব্যানার্জির তত্ত্বাবধানে, বা তার তত্ত্বাবধানে মমতা ব্যানার্জি যে ভোটটা সম্মিলিত করেছিলেন, ওটা কিন্তু মানে মমতা ব্যানার্জি সাকসেস পেয়েছেন। ওনার যে আইডিয়া বা ওনার যে আইডিওলজিতে ইলেকশনটা করানো হয়েছে, সেটাই কিন্তু রুট ম্যাপে, সেটাই কিন্তু এখানে যে টিএমসি আছে তারা কিন্তু সাকসেস পেয়েছে। কিন্তু জনস্বরাজ ওনার নিজের দল বিহারে কিন্তু একটাও সিট আনতে পারেনি। এটাই হচ্ছে ফারাক একজন অ্যানালিস্ট আর একজন প্রপার পলিটিশিয়ানের মধ্যে। এবার চলে আসি বিজেপি আর জেডিইউর কথা। তো আগের বছর যে ইলেকশন হয়েছিল 2020-তে যে বিহার বিধানসভা হয়েছিল, সেখানে কিন্তু আমরা দেখতেছি যে জেডিইউ পেয়েছিল প্রায় 43টা মতো সিট, আর আরজেডি পেয়েছিল প্রায় 70টা মতো সিট, প্রায় 75টা মতো সিট, আর ওখানে বিজেপিও পেয়েছিল প্রায় 74টা মতো সিট। তো ওখানে স্বাভাবিকভাবে জেডিইউ এবং বিজেপির অ্যালাই ছিল, তো এদিকে 70টা আর এদিকে 43টা, তো ওই মিলে প্রায় একটা 110টা 15টার মতো সিট কিন্তু ওরা নিজেদের মধ্যে ক্রিয়েট করে একটা খুব মার্জিনাল সরকার করেছিল। সেখানে জেডিইউ ভালো পেয়েছিল, এবং মেবি কংগ্রেসের ওই 19টা মতো সিট ছিল, খুব ম্যাক্স টু ম্যাক্স, আমি যদি খুব ভুল না করে থাকি। ঠিক আছে, এটা 2020-র ডেটা বললাম। কিন্তু 2025-এ আমরা একটা মানে আশ্চর্যজনক যে ডেটাটা দেখতে পেলাম, বা যেটার জন্য এই ভিডিওটা বানানো, মানে আমি ভিডিও বানাতাম না, কারণ বিহারের ইলেকশনের সাথে আমাদের বাংলার কোনো, আমি প্রথম কথা আমি একজন বেঙ্গলি ইউটিউবার, বাংলাতে ভিডিও বানাই। দ্বিতীয় কথা, বিহারের ইলেকশনে বা রেজাল্টে আমার তেমন কোনো ইন্টারেস্ট ছিল না। কিন্তু যেহেতু আমি দেখলাম সকাল থেকে সব নিউজ চ্যানেলে বা সব স্টাডি মেটেরিয়াল যেখানে প্রোভাইড করে এরকম চ্যানেলগুলোতে শুধুমাত্র বিহার ইলেকশন রেজাল্ট নিয়ে আলোচনা করা হচ্ছে, তো আমি ভাবলাম যে একটা ভিডিও কিন্তু না বানালেই নয়। তো সেই কারণেই ভিডিও বানাচ্ছি, এবং ভিডিও যেই কারণে বানাচ্ছি তার সবথেকে বড় প্রধান কারণ হলো জেডিইউ আর বিজেপির অ্যালাই
মানে তারা দুজনে বিজেপি এবং জেডিইউর যে জোট যে ধরনের ফলাফল করেছে তা কিন্তু একটা ইতিহাস রচার মতো ব্যাপার বা ইতিহাস রটার মতো ব্যাপার। কারণ এই ধরনের রেজাল্ট এর আগে বিহারে দেখা যায়নি। কারণ বিহারে কিন্তু আপনারা বা আমরা সবাই জানি যে মানে জাতিগতভাবে মানুষ প্রচণ্ড বিভক্ত বা মানুষ প্রচণ্ড ডিসক্রিমিনেটেড নিজেদের মধ্যে। তারা সবাই হিন্দু, কিন্তু তারা সবাই বিভিন্ন বর্ণ বা জাতিতে বিভক্ত আছে এবং তারা তাদের নিজস্ব পছন্দ বা নিজস্ব আদর্শ ভিত্তিক পার্টিকে বা দলকে ভোট দেয়। যেমন আমরা জানি যে আরজেডিকে ওখানকার স্থানীয় মুসলমানরা এবং যারা যাদব কমিউনিটির লোক আছে 70 থেকে 80% কিন্তু এদের ভোটই আরজেডি পায়। আবার ঠিক উল্টো দিকে যদি বিজেপির দেখি, তাহলে বিজেপির যেটা মানে বিশেষজ্ঞ মহল যেটা ধারণা করতো যে আপার মিডিল ক্লাস এবং আরও যে ওবিসি সেকশনের যে ভোটটা আছে এটা কিন্তু বিজেপি পায় এবং মিডিল ক্লাসের ভোটটা কিন্তু জেডিইউ পায়। তো এইটা একটা মানে ক্যালকুলেশন ছিল, স্ট্যাট ছিল, কিন্তু এই স্ট্যাটটাকে ভুল প্রমাণিত করে বলা যায় সমাজের প্রত্যেকটা ভিত্তির মানে প্রত্যেকটা জায়গারই ভোট কিন্তু বিজেপি এবং জেডিইউ দখল করেছে। না হলে এইরকম রেজাল্ট বা এইরকম রুঝান কিন্তু আমরা দেখতে পাই না। প্রায় 197টা মতো সিট জিতেছে এখনও অবধি যা আঁকড়া আসছে, তা আমার মনে হয় যে 201টা হবে, মেবি 201টা মতো সিট জিতেছে। আর এদিকে এরা মনে হচ্ছে আরজেডি 38টা মতো সিটে কিন্তু এগিয়ে আছে, মানে এরা 38টা মতো সিটে জিততে পেরেছে বা জয়ী আছে, আর এরা কিন্তু 201টা সিটে জয়ী আছে। তো এই হচ্ছে এখনকার পার্টিকুলার রেজাল্ট। আর অন্যরা বোধহয় 6টা না 7টা সিটে আছে, যেখানে পিকে বা জন স্বরাজের বা প্রশান্ত কিশোরের পার্টি কিন্তু নেই, একটাও সিট পায়নি। তো এই হচ্ছে আলটিমেট রেজাল্ট। তো এই রেজাল্টটা থেকে আমরা বুঝতে পারি যে যেখানে এক্সিট পোল 110টা 120টা বা 130টা দেখাচ্ছিল, সেখানে 200টা কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট। আর 243টা সিটের মধ্যে 201খানা সিট যেটা, এটা কিন্তু মানে খুবই মানে একটা খুবই বড় সড়ো ব্যাপার। বা এরকম জিত বলা যায়, এরকম ভোটিং পার্সেন্টেজের ওপর জেতা, এটা কিন্তু খুব একটা বিরাট ব্যাপার। মানে এটা থেকে কিন্তু এটা খুব স্পষ্ট হয়ে যায় যে মানে কমিউনিটির দিক দিয়ে যে কমিউনিটিটা ভোটিং করেছে বা যে কমিউনিটিটা একটা পার্টিকুলার পার্টিকে বা দলকে ভোট দিয়েছে, তারা কিন্তু প্রচণ্ড ইউনাইটেড এবং নিজেদের মধ্যে প্রচণ্ড এক বা স্ট্রং। কারণ যাদেরকে আমরা জাতপাতের ভিত্তিতে প্রচণ্ড আলাদা আলাদা ভাবছিলাম, বা আমরা ভাবছিলাম যে যাদের ভোটটা বিভিন্নভাবে বিভিন্ন জাতের নামে, কেউ কুর্মি আছে ওখানে, কেউ তেলি আছে, এরকম ওদের নিজেদের কেউ ব্রাহ্মণ আছে, তো ওদের সমাজের মধ্যে জাতগুলো এই জাতের ভিত্তিতে কিন্তু ভোটগুলো ভাগ হয়ে যায়। তো আমরাও ভেবেছিলাম যে প্রত্যেকবারে বিহারে যেরকম ভোট ভাগ হয়ে যায় সেরকম এইবারেও হবে, আমাদের মতো সবাই ভেবেছিল। কিন্তু আলটিমেটলি আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম কিন্তু ভোট ভাগ হয়নি এবং বিহারের যে হিন্দু পপুলেশন আছে বা মেজরিটি পপুলেশন বলা যায়, তারা কিন্তু প্রায় ইউনাইটেড হয়ে এক জায়গায় ভোট দিয়েছে। এবং এর প্রভাব কি বাংলায় পড়বে? এর প্রভাব বাংলায় এটা পড়ার সম্ভাবনা আছে, মানে আমার মতে নয়, বিশেষজ্ঞদের মতে বা রাজনীতিবিদদের মতে, আমি বিভিন্ন নিউজ চ্যানেল থেকেও সোর্সেস কালেক্ট করি, যে আমি এটাই দেখতে পাচ্ছি যে লোক এটাই বলছে যে যেহেতু বিহারে এরকম একটা অভূতপূর্ব রেজাল্ট দেখা যাচ্ছে এবং বিহারে এটা দেখা যাচ্ছে না যে মানুষে বিভাজন করেছে এবং মানে একটাই কমিউনিটির লোক 4-5টা পলিটিক্যাল দলকে চুজ করেছে, এরকম কিন্তু বিহারে দেখা যাচ্ছে না। এরকম দেখা যাচ্ছে যে একটা পার্টিকুলার কমিউনিটির লোক একটাই পলিটিক্যাল দলকে চুজ করেছে। তো এই যে জিনিসটা কিন্তু একটা খুব বড় সম্ভাবনা আছে পশ্চিমবাংলাতেও রিপিট হওয়া। কিন্তু আবারও বলছি, পশ্চিমবাংলাতে যে বিরোধী দল আছে এবং যে সরকার পক্ষের দল আছে বা রুলিং পার্টি যে আছে, তারা কিন্তু প্রচণ্ড স্ট্রং বিরোধীদের থেকে, এবং তাদের যে গ্রাউন্ড লেভেল হোল্ড আপ, বিরোধী দলের যে গ্রাউন্ড লেভেল হোল্ড আপ, সেটা বাংলাতে প্রচণ্ড দুর্বল। মানে বিহারে বা অন্য কোনো স্টেটে বিরোধী পার্টিদের বা যারা নতুন সরকার করতে চায়, তাদের যেরকম টাইপের মনোভাব বা যেরকম টাইপের স্ট্রং হোল্ড আছে গ্রাউন্ড লেভেল পলিটিক্সে, সেরকম স্ট্রং হোল্ড কিন্তু এখানে অ্যাজ আ বিরোধী বা অ্যাজ আ অপোনেন্ট পলিটিক্যাল পার্টি বিজেপির মধ্যে কিন্তু এই ধরনের কোনো সম্ভাবনা কিন্তু এখনও অবধি দেখা যাচ্ছে না। আমি জানি না এখন 5 মাস বাকি আছে, ওরা কি স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করবে বা কী করবে, বা এসআইআরটাই ওদের কোনো রকম স্ট্র্যাটেজি কিনা, সেটার উপর কিন্তু এখন অনেক প্রশ্নচিহ্ন আছে। আগে বিভিন্ন মানে টোটাল মিডিয়া থেকে আমি সমস্ত সোর্সেস থেকে আমি সমস্ত ইনফরমেশান কালেক্ট করব, পুরো এসআইআর প্রসেস কমপ্লিট হবে, দেন এর ওপরে আমি কিন্তু কিছু বলতে পারবো। তার আগে কিন্তু কিছু বলা সম্ভব নয়। এরকম কোনো ব্যাপার নয় যে আজ বিহারে কি একটা পার্টিকুলার দল জিতেছে, সেই দলটা বাংলায় কম্পিট করছে, তারা বাংলাতেও জিতে যাবে, এরকম কিন্তু কোনো ব্যাপার নয়। দু জায়গায় সমস্যা আলাদা আলাদা, দু জায়গায় সলিউশন আলাদা আলাদা, এবং যারা রাজনীতি করছে বা যারা পলিটিক্যাল পার্টিজ রয়েছে, তারা কিন্তু এই বিষয়টা খুব ভালো করে বোঝে, এবং বিশেষ করে রিজিওনাল পার্টির ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় কিন্তু ভোটে জেতা খুব সুবিধাজনক হয়। তো এখানেও স্বাভাবিকভাবে যে রিজিওনাল পার্টি আছে টিএমসি, তার জন্য কিন্তু খুব সুবিধা হবে, আবারও বলছি। কিন্তু বিহারের এই জয়ের পরে বিজেপির একটা পটভূমি কিন্তু তৈরি হচ্ছে, বা যে বিজেপির যে ভরসা বা যে মনোভাব বা যে ইচ্ছা বা আকাঙ্ক্ষা এতদিন ধরে বাংলা জেতার ছিল, তার পথে কিন্তু এটা একটা সোজা বা এক স্টেপ এগোনো কদম বলা যায় এই রেজাল্টটা থেকে। তো এই ছিল আমার আজকের প্রতিবেদন। আপনাদের কার কি মতামত ওটা কমেন্ট বক্সে জানান, এবং ভিডিও ভালো লাগলে আমাদের সাথে থাকুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনকে প্রেস করে দিন, যাতে যখনই আমরা ভিডিও আপলোড করি আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যান। শেষ করছি, শুভ সন্ধ্যা, দেখা হবে পরবর্তী ভিডিওয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।